কবি সুকান্ত ভট্টাচার্য তার 21 বছরের জীবিতকালে বহু রচনা করে গেছেন। বহু কবিতা এবং অপ্রচলিত নানান রচনা সৃষ্টি করে গেছেন। তিনি জন্মগ্রহণ করেন 1926 সালের 15 আগস্ট কলকাতায়। মাত্র 21 বছর বয়সে 13 মে 1947 সালে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান। এই বিপ্লবী মানুষটি তার লেখার মধ্য দিয়ে তৎকালীন সমাজের অবস্থা দেখিয়ে গিয়েছেন। তার বেশিরভাগ লেখায় আমরা দেখতে পাই তৎকালীন মানুষের অবস্থা, সামাজিক চিত্র, খাবারের জন্য মানুষের হাহাকার। তার একটি অপ্রচলিত রচনা ক্ষুধা। ক্ষুধাতে আমরা দেখব যে মানুষ খাবারের জন্য কিভাবে তার মানসিক স্থিতি, মানসিক ধৈর্য সবটা হারিয়ে ফেলতে পারে। দুপুরের নিস্তব্ধতা ভঙ্গ হল, আর ভঙ্গ হল কালো মিত্তিরের বহু সাধনালব্ধ ঘুম। বাইরে মোক্ষদামাসির ক্ষুরোধার কণ্ঠস্বর এক মুহূর্তে সমস্ত বস্তিকে উচ্চকিত করে তুলল। কাউকে করল বিরক্ত, আর কাউকে করল উৎকর্ণ। তবু সবাই বুঝল একটা কিছু ঘটেছে। মাসির গর্জন শুনে নীলু ঘোষের 5 বছরের ছেলে তিনি কান্না জুড়ে দিল, আর তার মা যশোদা তাকে চুপ করাবার জন্য ভীষণভাবে ব্যস্ত হয়ে উঠল এবং সন্তর্পণে কান পেতে রইল মাসির স্বরসন্ধানের প্রতি। সকলের মধ্যে একাগ্র হয়ে রইল আগ্রহ ও উত্তেজনা, কিন্তু কেউ ব্যস্ত নয়। কোনো প্রশ্ন কেউ করল না, করতে হয়ও না, কারণ সবাই জানে মাসি একাই 100, এবং এই 100 জনের প্রচার বিভাগ আজ পর্যন্ত কারো প্রশ্নের প্রত্যাশা বা অপেক্ষা করেনি। মাসি এক নিঃশ্বাসে 1 ঘটি জল নিঃশেষ করে শুরু করল। ঝাঁটা মারো, ঝাঁটা মারো কন্ট্রোলালির মুখে। মরণ হয় না রে তোদের? পয়সা দিয়ে চাল নেব, অত কথা শুনতে হবে কেন শুনি? আমরা কি তোদের খাস তালুকে পেজা? আগুন লেগে যাবে, ধ্বংস হয়ে যাবে চালের গুদম রে। 2 মুঠো চালের জন্য আমার মান সম্ভব সব গেল গো। আবার টিকিট করেছেন, টিকিট বলি, ও টিকিটের কি দাম আছে শুনি? লক্ষ্মী পিসিকে সম্মুখবর্তী দেখে মাসির স্বর সপ্তমে উঠল। ও টিকিটে কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না। সমস্ত বয়স, সুন্দর মুখ না হলে কি চাল পাবার জো আছে? আমি হেন মানুষ, ভোর থেকে বসে আছি টিকিট আঁকড়ে 3 পর বেলা পর্যন্ত, আর আমাকে চাল না দিয়ে চাল দিল কিনা ও বাড়ির মায়া সুন্দরীকে। কেন, তোর সাথে কি মায়ার পীড়িত চলছে নাকি? তারপর একটা অশ্লীল মন্তব্য। বিনয় এতক্ষণ মাসির বাক্যঝাড়কে একরকম উপেক্ষা করেই লিখে চলছিল, কিন্তু মায়ার নাম এবং সেই সঙ্গে ওর প্রতি একটা ইতর উক্তি শুনে তার কলম তার অজ্ঞাত সারি শ্লথ এবং মন্থর হয়ে এলো। সে একটু আশ্চর্য হলো। সে আশ্চর্যবোধ মাসির চাল না পাওয়ার জন্য নয়, বরং এতে সবচেয়ে আশ্চর্য না হওয়ারই কথা, কারণ এ একটা দৈনন্দিন ঘটনা। কিন্তু সে আশ্চর্য হলো এই ভেবে যে মায়া কিনা শেষ পর্যন্ত চাল আনতে গেছিল। বিনয় হয়তো ভাবতে পারল চাল না পাওয়া এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, কিন্তু মাসির কাছে একেবারে নতুন ও অপ্রত্যাশিত, কারণ এতদিন পর্যন্ত সে নির্বিবাদে ও নিরঙ্কুশভাবে চাল পেয়ে এসেছে, এবং আজই তার প্রথম ব্যতিক্রম বলেই সে এতটা মর্মাহত। অন্যান্য দিন যারা ব্যর্থ হয়ে ফিরে মাসির কাছে দুঃখ জানিয়েছে, মুখে তাদের কাছে সমবেদনা জ্ঞাপন করলেও মনে মনে মাসি এদের অকৃতকার্যতায় হেসেছে। কিন্তু আজ মাসি ব্যর্থতার দুঃখ অনুভব করলেও যারা তারই মতো ব্যর্থ হয়েছে তাদের প্রতি তার সহানুভূতি দূরে থাক, উপরন্তু রাগ দেখা দিল। তাই লক্ষ্মী পিসির উদ্দেশ্যে সে বলল, তুই চাল পেলি না কেন রে পোড়ার মুখী? লক্ষ্মী পিসি মাসির চেয়ে বয়সে ছোট এবং তার প্রতাপে জড়সড়ও বটে, তাই সে জবাব দিল, কি করব বলো? মাসি দাঁত খিচিয়ে উঠল এবং তারপর কন্ট্রোলে সাপান্ত বাপান্ত করতে করতে দুপুরটা নষ্ট করতে উদ্যত দেখে বিনয় ঘরে তালা বন্ধ করে বেরিয়ে গেল।
বিনয় এআরপি, সুতরাং সকলের অবজ্ঞেয় এবং গভর্নমেন্টের পোষ্য জীব বলে উপহসিত। প্রধানত সেই কারণে, আর তাছাড়া বিনয়ের রহস্যজনক চলাফেরায় সকলে বিনয়কে এড়িয়ে চলে এবং বিনয় সকলকে এড়িয়ে যায়। কাজেই বিনয়কে বেরোতে দেখে সমবেত নারীমণ্ডলী অর্থাৎ মোক্ষদা, লক্ষ্মী, যশোদা, আষাঢ় মা, পুটি, রেণু, হারা ঘোষ এবং ননী দত্তের স্ত্রী প্রভৃতি চঞ্চল হয়ে ঘোমটা টেনে সরে গেল। তারপর আবার যথারীতি ক্ষুধিত, বঞ্চিত, উৎপীড়িত নারীদের সভা চলতে লাগলো। কেউ কন্ট্রোলের পক্ষপাতিত্ব সম্বন্ধে, কেউ সিভিক গার্ডের অত্যাচারের সম্বন্ধে, কেউ গভর্নমেন্টের অবিচার সম্বন্ধে উঁচু নিচু গলায় আলোচনা করতে লাগলো। মাসি সভার প্রধান বক্তা, যেহেতু সে সদ্য ব্যর্থ এবং সর্বাপেক্ষা আহত, সর্বোপরি তার কণ্ঠস্বরই বিশেষভাবে তীক্ষ্ণ এবং মার্জিত। ক্রমে আলোচনা কন্ট্রোল থেকে মায়া বিনয়ের সম্পর্ক এবং তা থেকে ক্রমশ চুরি ডাকাতির উপদ্রবে পর্যবসিত হলো দেখে যশোদা তার কোলের ছেলেটাকে ঘুম পাড়াতে ঘরে ঢুকল। আর তার পেছনে পেছনে তিনু, মা খেতে দিবি না, কখন ভাত রাঁধবি ইত্যাদি বলতে বলতে যশোদার আঁচল ধরে টানতে থাকলো। আর তার ছোট ছোট মুঠির অজস্র আঘাতে মাকে ব্যতিব্যস্ত করে তুলল। নীলু ঘোষ আজও কন্ট্রোল থেকে চাল পায়নি, তাই ব্যর্থ মনোরথ হয়ে ঘরে ফিরেছিল। কিন্তু তিনুর অবিরাম কান্না তাকে বাধ্য করল আর কোথাও চাল পাওয়া যায় কিনা সন্ধান করে দেখতে। তাই সে গামছা হাতে বেরিয়ে পড়ল দূরের কোনো কন্ট্রোল দোকানের উদ্দেশ্যে। আর ঘরের মধ্যে যশোদা ক্ষুধার্ত সন্তানের হাতে নিপীড়িত হতে লাগল। যশোদা নীলু আজ 2 দিন উপবাসী। নীলু ঘোষ একটা প্রেসে কম্পোজিটরের কাজ করত। মাইনে ছিল 15 টাকা। যদিও 1 মণ চালের দাম 20 টাকা, তবুও নীলু ঘোষ কন্ট্রোল দোকানের উপর নির্ভর করে চালাতে পারত। যদি চালের প্রত্যাশায় কন্ট্রোল দোকানে ধর্ণা দিয়ে পরপর কয়েকদিন দেরি করে তার চাকরিটা না যেত। আজ মাসখানেক হলো নীলু ঘোষের চাকরি নেই, কিন্তু এতদিন যে সে না খেয়ে আছে এমন নয়। তবে সম্প্রতি আর চলছে না, আর সেই জন্যই সে এবং যশোদা 2 দিন ধরে অনশনে কাটাচ্ছে। যশোদার যা কিছু গোপন সম্বল ছিল তাই দিয়ে গত 2 দিন সে তিনুর ক্ষুধাকে শান্ত করেছে, আর কোলের ছেলেটাকে বাঁচিয়ে রেখেছে বুকের পানীয় দিয়ে। কিন্তু আজ তার সম্বল ফুরিয়েছে, বক্ষস্থিত পানীয় নিঃশেষিত, আর নিজে সে তীব্র বুভুক্ষায় শীর্ণ এবং দুর্বল। অনশন করে সে নিজের প্রতি যে শুধু অবিচার করছে তা নয়, অবিচার করছে আর একজনের প্রতি। সে আছে তার দেহে, সে পুষ্ট হচ্ছে তার রক্তে, সে প্রতীক্ষা করছে এই আলো বাতাসময় পৃথিবীর মুক্তির। তার প্রতি যশোদার দায়িত্ব কি পালিত হলো? ভয় এবং উৎকণ্ঠায় সে চোখ বুজল। কোলের শিশুটাকে নিবিড় করে চেপে ধরল আতঙ্কিত বুকে। যশোদা ভেবে পায় না কি প্রয়োজন এই আসন্ন দুর্ভিক্ষের ভয়ে ভীত পৃথিবীতে একটি নতুন শিশুর জন্ম নেবার, অথচ তার আত্মপ্রকাশের দিন নিকটবর্তী। হারু ঘোষ নীলুর অগ্রজ এবং সে এই বাড়িতেই পৃথকভাবে থাকে। চাকরি করে চটকলে, মাইনে 25 টাকা। নীলুর কাছে সে অবস্থাপন্ন, তাই নীলু তাকে ঈর্ষার চোখে দেখে এবং সম্বোধন করে বড় লোক বলে। দিন 7 আগে তিনুর কাছে ঠিক এই রকম উৎপীড়িত হয়ে যশোদা তার সঙ্গতি থেকে 1 সের চাল কিনবার মতো পয়সা নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়েছিল কন্ট্রোল দোকানের দিকে। এই প্রথম সে একাকী পথে বেরোল। লজ্জায়, সংকোচে, অনভ্যাসের জড়তায় শোচনীয় হয়ে উঠল তার অবস্থা। সে আরো সংকটাপন্ন হল যখন কোলের শিশুটা রাস্তার মাঝখানে চিৎকার করে কেঁদে উঠল। তবু সে ঘোমটার অন্তরালে আত্মরক্ষা করতে করতে কন্ট্রোল দোকানে উপস্থিত হয়েছিল। কিন্তু গিয়ে দেখল সেখানে তার মতো ক্ষুধার্ত নারী 1 জন নয়, 2 জন নয়, শত শত।
এবং ক্ষুধার তাড়নায় তাদের লজ্জা নেই, দ্বিধা নেই, আব্রু নেই, সংযম নেই, নেই কোনো কিছুই। শুধু আছে ক্ষুধা, আর আছে সেই ক্ষুধা নিবৃত্তির আদিম প্রবৃত্তি। যার কিছু নেই সেও আহার্য চায়, তারও বাঁচবার অদম্য লিপ্সা। সবকিছু দেখে শুনে যশোদা জড়সড় হয়ে দাঁড়িয়েছিল, চেষ্টা করছিল শিশুটাকে শান্ত করবার, আর ডাকছিল সেই ভগবানকে, যে ভগবান অন্তত 1 সের চাল তাকে দিতে পারে। কিন্তু ঘটনাস্থলে ভগবানের বদলে উপস্থিত হল হারু ঘোষ। সে কারখানায় ধর্মঘট করে বাড়ি ফিরছিল। এমন সময় পথের মধ্যে ভাতৃবধূকে ওই অবস্থায় দেখে কেমন যেন বেদনা বোধ করল। খানিকক্ষণ চুপ করে থেকে যশোদার কাছে গিয়ে ডাকল, বৌমা এসো। ঠিক এই রকম দুরবস্থার মধ্যে সহসা ভাসুরের হাতে ধরা পড়ে যশোদার অবস্থা হলো অবর্ণনীয়। তার ইচ্ছা হলো সীতার মতো ভূগর্ভে মিলিয়ে যেতে, অথবা সতীর মতো দেহ ত্যাগ করতে। কিন্তু তা যখন হলো না, তখন বাধ্য হয়ে ফিরতে হলো হারু ঘোষের পেছনে পেছনে। ঘরে ফিরে হারু ঘোষ স্ত্রীর কাছ থেকে 1 সের চাল নিয়ে যশোদাকে দিল। বলল, নীলুকে বলো, পুরুষ মানুষ হয়ে যে বউ বেটাকে খেতে দিতে পারে না, তার গলায় দড়ি দেওয়া উচিত। সারাদিন ঘোরাঘুরি করে চাকরি অথবা চাল কোনোটাই জোগাড় করতে না পেরে নীলু ঘোষ নিরাশ এবং সন্ত্রস্ত মনে বাড়ি ফিরল। সন্ধ্যা হয়ে গেছে, পথে পথে নিরন্ধ অন্ধকার। সাথে সাথে গলিটার মধ্যে প্রবেশ করতেই মূর্তিময় আতঙ্ক যেন তাকে ঠান্ডা হাত দিয়ে স্পর্শ করল। নীলু ঘোষ 1 মুহূর্ত থামল, কি যেন ভাবল, তারপর নিঃশব্দে অগ্রসর হল। চুপি চুপি ঘরে ঢুকে সে যা দেখল তাতে সে অবাক হল না, এবং এটাই সে আশা করছিল। যশোদা তিনুকে ভাত খাওয়াচ্ছে। নীলু নিজের বুদ্ধিকে তারিফ করল। ভাগ্যিস সে চুপি চুপি ঘরে ঢুকেছিল, তাই এমন গোপন ব্যাপারটা সে জানতে পারল। তাহলে এই ব্যাপার, এরা জমানো চাল দিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, আর সে কিনা সারাদিন না খেয়ে ঘুরছে। সে আড়াল থেকে অনেকক্ষণ লণ্ঠনের আলোয় যশোদার ভালো মানুষের মতো মুখখানা দেখল, আর রাগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। ইচ্ছা হলো ছুটে গিয়ে একটি লাথিতে তাকে ধরাশায়ী করতে, কিন্তু সে জিঘাংসা অতি কষ্টে সে দমন করল, কারণ সে জানে তারই একজন অদৃশ্য সন্তান যশোদার দেহকে আশ্রয় করে আছে। নীলু ঘরে ঢুকল। নীলুকে দেখে যশোদা তিনুকে আঁচিয়ে নীলুর জন্য জায়গা করে ভাত বাড়তে বসল। যশোদাকে ধরা পড়ে এই ভালো মানুষই করতে দেখে প্রচণ্ড রাগের মধ্যেও নীলুর হাসি পেল, কিন্তু তবু সে খেতে বসল, কারণ খাওয়া তার দরকার। ভাতে হাত দিয়েই সে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, এ চাল ছিল কোথায়? যশোদা সংক্ষেপে উত্তর দিল, আজকে বিকেলে তোমার দাদা দিয়েছেন। মুহূর্তে সব ওলটপালট হয়ে গেল নীলুর মধ্যে। কিছুক্ষণ যশোদার মুখের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, দিয়ে কি বললে? কতদিনের জন্য চালটা ধার দিল? সে সম্বন্ধে কিছু বলেছে কি? অতর্কিতে যশোদার মুখ দিয়ে বেরিয়ে পড়ল, না, সে সম্বন্ধে কিছু বলেননি। শুধু বলেছে, যে পুরুষ মানুষ বউ বেটাকে খেতে দিতে পারে না, তার গলায় দড়ি দেওয়া উচিত। যে কথাটা যশোদা এতক্ষণ ধরে বলবে না বলে ভেবে রেখেছিল, সেই কথাটা অসাবধানে বলে ফেলেই সে বিপুল আশঙ্কায় নীলুর মুখের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে নীলু হুঙ্কার দিয়ে উঠল, কি? আমাকে যে এত বড় অপমান করলো, তার দেওয়া চাল তুই আমাকে খাওয়াতে বসেছিস হতভাগী? কে বলেছিল তোকে ওই বড় লোকের দেওয়া চাল আনতে? হ্যাঁ, তুই আমার বউ হয়ে কিনা ওর কাছ থেকে ভিক্ষে করতে গেছিলি? হারামজাদি, খা, তোর ভিক্ষে করে আনা চাল তুই খা। বলেই ভাতের থালাটা পদাঘাতে দূরে সরিয়ে নীলু ঘোষ হাত ধুয়ে ঘরে এসে যশোদাকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে চলল। বেরো পোড়ার মুখী,
বেরো আমার ঘর থেকে। তোকে পাশে ঠাঁই দিতেও আমার ঘেন্না করে। যা, তোর পেয়ারের লোকের কাছে শুগে যা, তোর মুখ দেখতে চাই না। নীলু যশোদাকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আর যশোদা অত্যন্ত সাবধানে এবং নীরবে এইটুকু সহ্য করল। বারান্দায় ভিজে মাটির উপর শুয়ে শুয়ে আকাশের অজস্র তারার দিকে তাকিয়ে তাকিয়ে যশোদার চোখ জলে ভরে এলো, ঠোঁট থরথর করে কেঁপে উঠল। আর হারু ঘোষ ঘরে শুয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল, কারণ অপরাধ তো তারই। সে তো ওদের কষ্টে ব্যথিত হয়েই কাণ্ডটা ঘটালো। তার পরদিনই কোথা থেকে যেন নীলু 5 সের চাল নিয়ে এলো। সেই চালে কদিন চলার পর 2 দিন হলো ফুরিয়ে গেছে, তাই 2 দিন ধরে যশোদা অনাহারে আছে। এ কদিন সবই হয়েছে, কেবল নীলু এবং যশোদার মধ্যে কোনো কথোপকথন হয়নি। শুধু নীলু মাঝে মাঝে চুপি চুপি তিনুকে ডেকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ রে খোকা, তোর মা ভাত খেয়েছে তোরে? অজ্ঞ তিনু খুশি মতো কখনো হ্যাঁ বলেছে, কখনো না বলেছে। কাল নীলু পরিমিত পয়সা নিয়ে গিয়েও কন্ট্রোল দোকান থেকে বেলা হয়ে যাওয়ার জন্য চাল না নিয়ে ফিরে এসেছিল। নীলুর উপর যশোদার এজন্য রাগই হয়েছিল, কিন্তু আজ মোক্ষদামাসির কাছ থেকে ফিরে ঘরে ঢুকে তিনুর অজস্র মুষ্টি বর্ষণকে অগ্রাহ্য করে সে ভাবতে লাগল, দোষ নীলুর নয়, তার ভাগ্যের নয়, দোষ মুষ্টিমেয় লোকের, যাদের হাতে ক্ষমতা আছে অথচ ক্ষমতার সদ্ব্যবহার করে না, তাদের। এদিকে হারু ঘোষের মিলের কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় হারুর জীবনযাত্রা কষ্টকর হয়েছে। তার চাল ফুরিয়ে গেছে 4-5 দিন হলো। রোজ এর কাছ থেকে ধার করে চলছে। তাকেও কন্ট্রোল দোকানের মুখাপেক্ষী হতে হয়েছে। আজ প্রভাত হবার আগে হারু এবং নীলু উভয় বেরিয়ে পড়েছিল। উভয়ের ঘরে চাল নেই। উভয় তাই কন্ট্রোল দোকানের লাইনের প্রথমে দাঁড়াবার জন্য গিয়ে দেখে তারা প্রতিযোগিতায় হেরে গেছে। তার আগেই বহু লোক সমাবেত। কাল রাত পর্যন্ত যা ছিল সম্বল তাই দিয়েই যশোদা তিনুকে ক্ষুধার জ্বালা থেকে রক্ষা করেছে। কিন্তু আজ যখন ক্ষুধার জ্বালায় তিনু মাকে মারা ছেড়ে দিয়ে মাটি খেতে শুরু করল, তখন আর সহ্য হলো না যশোদার। তিনুকে কোলে নিয়ে ছুটে গেল হারু ঘোষের স্ত্রীর কাছে, গিয়ে চিৎকার করে কেঁদে উঠল, দিদি, আমার ছেলেকে বাঁচাও, 2 মুঠো চাল দিয়ে রক্ষা করো একে। তোমার তো ছেলে মেয়ে নেই, তুমি তো ইচ্ছে করলে আর একবেলা না খেয়ে থাকতে পারো, কিন্তু এর শিশুর প্রাণ আর সইতে পারছে না দিদি। দিদি, এর মুখের দিকে একবার তাকাও, তোমার শ্বশুর কুলের প্রদীপটিকে নিভতে দিও না। বলেই যশোদা তার দিদির পায়ে লুটিয়ে পড়ল। তিনিও তার মার কান্না দেখে কান্না ভুলে গেল। যথেষ্ট কঠোরতা অবলম্বন করার পরেও দিদির নারী সুলভ হৃদয় উদ্ভৃত তণ্ডুলাংশটুকু না দিয়ে পারল না। সেই দিন রাত্রে সমস্ত দিন হাঁটাহাঁটি করেও ভাতৃদয় চাল অথবা পয়সা কিছুই জোগাড় করতে না পেরে ক্ষুণ্ণ মনে বাড়িতে ফিরল। বাড়িতে ঢুকে নীলুকে সব চুপচাপ করে দেখে বারান্দায় বসে বিড়ি টানছিল। এমন সময়ে হারু ঘোষের প্রবেশ। বাড়িতে পদার্পণ করেই এই ঘটনা শুনে ক্ষুধিত হারু ঘোষ স্ত্রীর নির্বুদ্ধিতায় জ্বলে উঠল। কে বলেছিল ওদের দয়া করতে? ওদের ছেলে মারা গেলে আমাদের কি? নিজেরাই খেতে পায় না, আবার তাই আবার দান খয়রাত। ওদের চাল দেওয়ার চেয়ে বেড়াল কুকুরকে চাল দেওয়া ঢের ভালো। ওই বেঈমান নেমোখারামের বউকে আবার চাল দেওয়া? ও আমার ভাই, ভাই না শত্রুর। চাল দেওয়া কি সস্তা হয়েছে না বেশি হয়েছে যে তুমি আমায় না বলে চাল দাও? সঙ্গে সঙ্গে হারু ঘোষের স্ফুলিঙ্গ নীলু ঘোষের বারুদে সঞ্চারিত হলো। মুখের বিড়িটা ফেলে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো নীলু ঘোষ। চকিতে ঘরের মধ্যে ঢুকে স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎকার করে উঠল, কি আবার? বড্ড খিদে না তোর? দাঁড়া, তোর খিদে ঘুচিয়ে দিচ্ছি। বলেই প্রচন্ড এক লাথি,
বিকট আর্তনাদ করে যশোদা লুটিয়ে পড়ল নীলু ঘোষের পায়ের উপর। সঙ্গে সঙ্গে ছুটে এলো হারু ঘোষ, মোক্ষদা মাসি, লক্ষ্মী পিসি, হারু স্ত্রী, আশার মা, পুটি, রেণু, কালো মিত্তির, বিনয়, মায়া ইত্যাদি সকলে। ডাক্তার, আলো, পাখা, জল, অ্যাম্বুলেন্স, টেলিফোন প্রভৃতি লোকজন, শব্দ, কোলাহল নীলুকে কেমন যেন আচ্ছন্ন এবং বিমূঢ় করে ফেলল। সে স্তব্ধ হয়ে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। যশোদাকে কখন যে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, নীলুর অচৈতন্য মনের পটভূমিতে তার চিহ্ন রইল না। ঘর ফাঁকা হয়ে যাওয়ার পর নীলুর মন কেমন যেন শূন্যতায় ভরে গেল। আস্তে আস্তে মনে পড়ল একটু আগের ঘটনা। একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আর্তনাদ করে লুটিয়ে পড়ল যশোদার পরিত্যক্ত জীর্ণ বিছানায়। যশোদার চুলের গন্ধময় বালিশটাকে আঁকড়ে ধরল সজোরে। সব চুপচাপ, শুধু তার হৃৎপিণ্ডের দ্রুত তালে ধ্বনিত হতে থাকল বুভুক্ষার শব্দ আর আসন্ন মৃত্যুর দ্রুততর পদধ্বনি। সমস্ত আশা এবং সমস্ত অবলম্বন আজ দারিদ্র অনশনের বলিষ্ঠ দুই পায়ে দলিত, নিঃশেষিত। সুতরাং অন্ধকারে নীলু ঘোষের দুচোখ একবার শাপতের মতো জ্বলে উঠে নিভে গেল। আকাশে শোনা গেল মৃদু গুঞ্জন, প্রহরী বিমানের নৈশ পরিক্রমা। আর হারু ঘোষ, শ্রান্ত অবসন্ন হারু ঘোষের মনেও দেখা দিয়েছে বিপর্যয়। ক্ষুধিত হারু ঘোষ অন্ধকারে নিশাচরের মতো নিঃশব্দ পদচারণায় সারা উঠোনময় ঘুরে বেড়াতে লাগল। দেয়ালে নিজের ছায়া দেখে থমকে দাঁড়ায়, তারপর আবার ঘুরতে থাকে। একে একে প্রত্যেক ঘরের আলো নিভে যায়, অন্ধকার নিবিড় হয়ে আসে, রাত গভীরতর হয়। তবু হারু ঘোষের পদচারণায় বিরাম নেই। অনুশোচনায়, আত্মগ্লানিতে হারু ঘোষ ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সমস্ত শরীরে অনুভব করতে থাকে কিসের যেন অশরীরে আবির্ভাব। অত্যন্ত ভীত, অত্যন্ত অসহায় ভাবে তাকায় আকাশের দিকে, যেখানে লক্ষ লক্ষ চোখে আকাশ ভর্ৎসনা জানায়। ক্ষমা নেই। হারু ঘোষ উন্মাদ হয়ে উঠল। আকাশ বলে ক্ষমা নেই, দেয়ালের ছায়া বলে ক্ষমা নেই। তার হৃদস্পন্দন দ্রুততরে ঘোষণা করতে থাকে ক্ষমা নেই। তার কানে হাজার হাজার লক্ষ লক্ষ স্বরে ধ্বনিত হতে থাকে ক্ষমা নেই। ভোরের দিকে মোক্ষদা মাসি ফিরে এলো হাসপাতাল থেকে। অত্যন্ত সন্তর্পণে ফিসফিস করে হারু ঘোষ জিজ্ঞাসা করল, কি খবর? মোক্ষদা মাসির মতো মুখরাও মুখ মুহ্যমান। দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে জানালে বেঁচে নেই। তারপর ধীরে ধীরে চলে গেল তার ঘরের দিকে। হারু ঘোষের সারা দেহে চাবুকের মতো চমকে উঠল আর্তনাদ। শরীর মন একসঙ্গে টলে উঠল। সমস্ত চেতনার উপর দিয়ে বয়ে গেল অগ্নিময় প্লাবন। রাত শেষ হতে আর বেশি দেরি নেই। পাণ্ডুর আকাশের দিকে তাকিয়ে হারু ঘোষ নিজেও একবার অনুভব করল ক্ষমা নেই। পরদিন সকালে ঘুম ভাঙতেই বিনয় সবিস্ময়ে চেয়ে দেখে মায়া অত্যন্ত ব্যস্ত হয়ে তাকে ডাকছে। বেশ বেলা যে হয়ে গেছে, চারদিকে তীব্র রোদ্দুর তারই বিজ্ঞাপন। কালকের দুর্ঘটনার জন্য তার ঘুম আসতে বেশ দেরি হয়েছিল। সুতরাং বেলায় যে ঘুম ভাঙবে এটা জানা কথা, কিন্তু সেজন্য মায়ের এত ব্যস্ত হবার কোনো কারণ নেই। তবু একটা কারণ মনে মনে সন্দেহ করে বিনয় পুলকিত হল। মৃদু হেসে বলল, দাঁড়াও উঠছি। তুমি যে একেবারে ঘোড়ায় জিন লাগিয়ে এসেছো দেখছি। উফ, কি কুড়ে আপনি!
আপনাকে নিয়ে আর পারা গেল না দেখছি। এদিকে কি ভয়ানক কাণ্ড হয়ে গেছে তা তো জানেন না। বিনয় কৃত্রিম গাম্ভীর্য বিস্ময়ের ভান করে বলল, বটে, কি রকম? মায়া এক নিঃশ্বাসে বলে গেল, যশোদা কাকিমা কাল রাত্রিরে হাসপাতালে মারা গেছে, আর আজ সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে হারু কাকা, নীলু কাকা গলায় দড়ি দিয়ে ঝুলছে। প্রচন্ড বিস্ময়ের বিদ্যুৎ তাড়নায় বিনয় এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ, বলো কি? তারপর দ্রুত হাতে এয়ারপিন নীল কোর্তাটা গায়ে চড়িয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। অগণিত কৌতূহলী জনতা উঠোন বারান্দা ভরিয়ে তুলেছে। পুলিশ, জমাদার, ইন্সপেক্টরের অপ্রতিহত প্রতাপ। তারই মধ্য দিয়ে বিনয় চেয়ে দেখল হারু ঘোষ বারান্দায় আর নীলু ঘোষ ঘরে, দারিদ্র বুভুক্ষাকে চিরকালের মতো ব্যঙ্গ করে বিভৎসভাবে ঝুলছে, যেন জীব ভ্যাংচাচ্ছে আসন্ন দুর্ভিক্ষকে। বিপুল জনতা আর ওই অবিশ্বাস্য দৃশ্য দেখে বিনয় বস্তি ছেড়ে বড় রাস্তায় এসে দাঁড়ালো। আপন মনে পথ চলতে শুরু করলো। ভাবতে লাগলো, দুর্ভিক্ষ যে লেগেছে তার সবচেয়ে মর্মান্তিক দৃষ্টান্ত কি এই নয়? আগ্নেয়গিরির অভ্যন্তরের লাভার মতোই তলে তলে উত্তপ্ত হচ্ছে দুর্ভিক্ষ, প্রতীক্ষা করছে বিপুল বিস্ফোরণের। সেই অনিবার্য অগ্নুৎপাতের সূচনা দেখা গেল কাল রাত্রে, অথচ প্রত্যেকে গোপন করে চলেছে সেই অগ্নি উদ্গীরণের প্রকম্পনকে আর তার সম্ভাবনাকে। আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে জীবনের ভিত্তি, ক্রমশ উন্মোচিত হচ্ছে ক্ষুধার নগ্ন রূপ। তবু অদ্ভুত ধৈর্য মানুষের, সমাজকে, সভ্যতাকে বাঁচাবার চেষ্টাও প্রশংসনীয়। বিনয় এক সময় এসে দাঁড়ালো পাড়ার কন্ট্রোল দোকানের সামনে। অন্যমনস্কতা ভেঙে গেল তার। দেখল মোক্ষদা মাসি, লক্ষ্মী পিসি, মায়া সবাই সেখানে লাইনবন্দি হয়ে দাঁড়িয়ে। বিনয় বিস্মিত হল। আর একটু আগে মোক্ষদা মাসিকে সে শোক করতে দেখে এসেছিল, অথচ নিয়তির মতো ক্ষুধা সুযোগ পর্যন্ত দিল না পরিপূর্ণ শোক করবার। মায়ার সঙ্গে চোখাচোখি হতে লজ্জায় মুখ ফিরিয়ে নিল সে। অদ্ভুত ক্ষুধার মাহাত্ম্য। বিনয় ভাবতে থাকলো, ক্ষুধা শোক মানে না, প্রেম মানে না, মানে না পৃথিবীর যে কোনো বিপর্যয়। সে আদিম, সে অনশ্বর। লাইনবন্দি প্রত্যেকে প্রতীক্ষা করছে চালের জন্য। বিনয় ভাবল, এ প্রতীক্ষা চালের জন্য না বিপ্লবের জন্য? বিনয় স্পষ্ট অনুভব করল, এরা বিপ্লবকে পরিপুষ্ট করছে, অনিবার্য করে তুলছে প্রতিদিনকার ধৈর্যের মধ্যে দিয়ে। আর এদের অপরিতৃপ্ত ক্ষুধা করছে তারই পূর্ণ আয়োজন। এরা একত্র অথচ এক নয়। এরা প্রতীক্ষামান তবু সচেষ্ট নয়। এরা চাইছে এতটুকু চেতনার আগুন। এদের মধ্যে আত্মগোপনকারী ছদ্মবেশী ক্রমবর্ধমান ক্ষুধাকে প্রত্যক্ষ করে বিনয় এদের সংহত, সংঘবদ্ধ ও সংগঠিত করে সেই আগুন জ্বালাবার প্রতিজ্ঞা নিল।